এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৪৪ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৪৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে অনুশীলনী ৬ ক। দেখো, ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমরা কিন্তু অনেকগুলো মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এই যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলো হচ্ছে কি এক একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু শুরুতে জানতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশটা কি, তাই না? আমরা যদি না জানি যে অপ্রকৃত ভগ্নাংশ কি বা অপ্রকৃত ভগ্নাংশ দেখতে কেমন হয়, তাহলে কিন্তু আমরা এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতেও পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু শুরুতে জানার চেষ্টা করি যে অপ্রকৃত ভগ্নাংশটা দেখতে কেমন হয়। আমরা জানি যে ভগ্নাংশের লব বড় হয় এবং হর ছোট হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, যেমন দেখো, যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি একটি ভগ্নাংশের হর হচ্ছে 10 এবং লব হচ্ছে 15। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি এই উপরের সংখ্যাটিকে বলা হয় হচ্ছে লব, এটিকে বলা হয় লব, এবং এর নিচে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় হর, তাই না? এখন যে ভগ্নাংশের লব বড় থাকে, দেখো উপরের সংখ্যাটি বড় থাকে এবং হর ছোট থাকে, অর্থাৎ নিচের সংখ্যাটি ছোট থাকে, এই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে করে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি? বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ। দেখো, ১ নম্বরে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ২ সমস্ত ৩-এর ২। তাহলে চলো এখান থেকে আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। দেখো, আমরা এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছি ২ সমস্ত ৩-এর ২। তাহলে এটিকে আমরা কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব? আমরা এই যে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে ২ রয়েছে, ২ কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এই পূর্ণ সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাটিকে আমরা গুণ করব এবং উপরের সংখ্যাটিকে যোগ করে দিব। ঠিক আছে? আবারও দেখো, এই ২-এর সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে দেখো কত হয়। আমরা যদি নিচে একটু সমান সমান চিহ্ন দিই, এবারে ২-এর সাথে নিচের ৩কে যদি গুণ করি তাহলে হয় ৩ দুগুণ ৬। এই যে ৬ পাচ্ছি, ৬-এর সাথে আমরা উপরের ২কে যোগ করে দেব, তাই না? তাহলে ৬ এবং এই ২কে যদি যোগ করে দিই, ৬ এবং ২ মিলে হয়ে যায় ৮। তাহলে এই যে আমরা ৮ পাচ্ছি, এই ৮কে আমরা কী করবো, এখানে একটি দাগ দিয়ে উপরে লিখে দিব ৮। এবং এখানে নিচে যেহেতু ৩ রয়েছে, এই ৩ কিন্তু ৩-এর জায়গাতেই থেকে যাবে। ঠিক আছে? অর্থাৎ এই হরের জায়গাতে কিন্তু ৩ একই রকমভাবেই থেকে যাবে। এই ৩-এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার দেখো, একই রকমভাবে যদি আমরা ৩ নম্বর অঙ্কটিকে সমাধান করি, আমরা কিন্তু ঠিক একই নিয়মেই সমাধান করব। এখানে বলা হয়েছে ৫ সমস্ত ১১-র ৫। তাহলে আমরা কি করব? ঠিক এইখানে যে পূর্ণ সংখ্যাটি রয়েছে, অর্থাৎ ৫ রয়েছে, ৫-এর সাথে নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। আমাদের কিন্তু শুধু এই নিয়মটুকু মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে? আমরা নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। দেখো, ৫-এর সাথে ১১কে গুণ করলে হয় ৫ ১১ ৫৫। তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো। ঠিক আছে? ৫ এবং ১১কে গুণ করে পাচ্ছি হচ্ছে ৫ ১১ ৫৫। ৫৫-র সাথে উপরের এই ৫কে আমরা যদি যোগ করে দেই, তাহলে ৫৫ এবং ৫ মিলে হয়ে যায় ৬০। আমরা উপরে লিখে দেব ৬০। এবং নিচে কত? নিচে যেহেতু ১১ রয়েছে, আমরা কিন্তু ঠিক ১১কে ১১ জায়গাতেই রেখে দিব। আমরা পাচ্ছি ১১-র ৬০। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার একই রকমভাবে আমরা যদি ৫ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২০ সমস্ত ২-এর ১। তাহলে আমরা কি করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো আশা করি। আমরা এই ২০-এর সাথে নিচের ২কে গুণ করব এবং উপরের ১কে যোগ করব। তাহলে ২০ এবং ২কে গুণ করলে হয় ২০ দুগুণ ৪০। ৪০-এর সাথে উপরের এই ১কে যোগ করলে হয়ে যায় ৪০ এবং ১ মিলে হয় ৪১। আমরা উপরে লিখে দেবো ৪১। নিচে যেহেতু ২ রয়েছে, আমরা লিখে দেবো ২। আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল। দেখো, এখানে যে ভগ্নাংশগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটি ভগ্নাংশই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে আমরা এটিকে বুঝলাম? কারণ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের উপরের সংখ্যাটি বড় হয়, অর্থাৎ লব বড় হয় এবং হর ছোট হয়। দেখো, উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট। তার মানে প্রত্যেকটি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এইভাবে করে বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু সেগুলোকেও একই রকম নিয়মে সমাধান করবে। ঠিক আছে? এরপরে যদি আমরা ২ নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, বন্ধুরা, আমি কিন্তু তোমাদের এখান থেকে কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে সমাধান করেছি, কারণ যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে সেগুলোকে কিন্তু তোমরা এই নিয়ম মেনেই সমাধান করবে। এরপর যদি আমরা ২ নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো
আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। দেখো এই নিচে যে ভগ্নাংশগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি ভগ্নাংশ রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। দেখো এগুলোর কিন্তু নিচের সংখ্যাটি ছোট, উপরের সংখ্যাটি বড়। তার মানে আমরা বুঝতে পারি কি এগুলো অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। এগুলোকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তাহলে শুরুতে কিন্তু আমাদের জানতে হবে যে মিশ্র ভগ্নাংশটা কি, তাই না? তাহলে মিশ্র ভগ্নাংশ কেমন হয়? আমরা জানি যে ভগ্নাংশে একটি মাত্র পূর্ণ সংখ্যা এবং একটি একটি হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ একত্রে থাকে, মানে একসঙ্গে থাকে, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা এই যে 1 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি লক্ষ্য করি, এখানে প্রত্যেকটি কিন্তু মিশ্র ভগ্নাংশ, তাই না? আমরা কীভাবে করে বুঝলাম এটি মিশ্র ভগ্নাংশ? দেখো এখানে প্রত্যেকটি ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা রয়েছে। পূর্ণ সংখ্যা হচ্ছে কি 1 2 3 4 5 6 এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে প্রত্যেকটিতে একটি করে পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে। দেখো এই যে 3 2 এটি হচ্ছে কি একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে নিচের সংখ্যাটি বড় হয়, উপরের সংখ্যাটি ছোট হয়। এবং অপ্রকৃত মানে কি? অপ্রকৃত মানে কিন্তু বিপরীত, তাই না? অর্থাৎ এই উপরের সংখ্যাটি বড় হয়ে যাবে, নিচের সংখ্যাটি ছোট হয়ে যাবে, মানে বিপরীত হলেই তখন সেটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এবং এই যে 3 2 এটি হচ্ছে কি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ একত্রে থাকে, মানে একসঙ্গে থাকে, এটিকে বলা হয় একটি মিশ্র ভগ্নাংশ। যেমন দেখো এখানেও কিন্তু একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, একটি প্রকৃত ভগ্নাংশ, একটি পূর্ণ সংখ্যা, একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এগুলো হচ্ছে কি একটি মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? আশা করি মিশ্র ভগ্নাংশ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবং বলা হয়েছে কি আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। পূর্ণ সংখ্যা তো অবশ্যই তোমরা জানো যে কোনগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এই নিচের অঙ্কগুলোকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি তাহলে কীভাবে করে করতে পারি? এটিও কিন্তু খুবই সহজ বন্ধুরা। তাহলে চলো আমরা এখান থেকে কিছু অঙ্কের যদি সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর 1 নম্বরে বলা হয়েছে 3 এর 7, অর্থাৎ নিচে রয়েছে 3, উপরে রয়েছে 7। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে যখন আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তখন আমরা কি করব? আমরা আলাদা জায়গাতে এই 3 দ্বারা উপরে 7কে ভাগ করব। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। দেখো তোমরা একবার যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবে। নিচের সংখ্যা দ্বারা আমরা উপরের সংখ্যাকে ভাগ করব। তাহলে আমরা কি করব? নিচে যেহেতু 3 রয়েছে আমরা 3কে ভাগ করব কত দ্বারা? 3 দ্বারা ভাগ করবো কাকে? আমরা ভাগ করবো কিন্তু 7কে, তাই না? আচ্ছা, যেহেতু উপরে 7 রয়েছে এই জন্য আমরা মাঝখানে লিখে দিলাম 7। এবারে দেখো যদি আমরা ভাগ করি আমরা দেখব 3-এর সাথে কতকে গুণ করলে 7-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পাই। আমরা কিন্তু ভাগ অঙ্ক এর আগেও শিখেছি, তাই না? আচ্ছা দেখো আমরা যদি 3-এর ঘরে নামতে পারি, আমরা জানি 3 একে 3, 3 দুগুণ হচ্ছে 6, তাই না? অর্থাৎ 3-এর সাথে 2কে গুণ করলে পাই 6। তার মানে 7-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পাই। আবার 3-এর সাথে যদি 3কে গুণ করতাম তাহলে হয়ে যেত কত? 3 3 9, 9 হলে 7-এর চেয়ে কিন্তু বড় হয়ে যেত। কিন্তু আমরা জানি কি এই 7-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, আমাদের হয় 7-এর সমান হতে হবে, না হলে 7-এর চেয়ে একটু ছোট হতে হবে। এই জন্য আমরা কত দ্বারা গুণ করেছি? 2 দ্বারা। 3 দুগুণ হয় 6। যখন আমরা এখানে 6 লিখলাম, এখন আমরা কি করব? 7 থেকে নিচে 6কে বিয়োগ করে দেব। দেখো 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 1। এখন এই যে 1 পাচ্ছি, এই 1কে কি আমরা আর 3 দ্বারা ভাগ করতে পারবো? আর কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 1 ছোট 3 বড়। আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু এইখানের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? এই 1 যেহেতু ছোট তার মানে আর ভাগ করা যাবে না। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে উত্তর আমরা পাচ্ছি 2, এই 2-এর পাশে এরকম একটি দাগ দিয়ে এই শেষে অর্থাৎ অবশিষ্ট যে 1 আমরা পেয়েছি এই 1কে উপরে লিখে দেব। এবং 3 দ্বারা যেহেতু আমরা এখানে ভাগ করেছি, যে সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাটিকে আমরা নিচে লিখে দেবো। যেহেতু 3 দ্বারা ভাগ করেছি এই জন্য নিচে লিখে দিলাম 3। দেখো আবারও দেখো উত্তরের পাশে গিয়ে আমরা কী করব? এরকম একটি দাগ দেবো। দাগ দিয়ে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে মানে ভাগশেষ যেটি থাকবে সেটিকে আমরা উপরে লিখে দেবো এবং যে সংখ্যা দ্বারা ভাগ করব সেটিকে নিচে লিখে দেবো। তাহলে আমরা পাচ্ছি কত? 2 সমস্ত 3-এর 1। এটি কিন্তু দেখো অটোমেটিক একটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এই যে 2 সমস্ত 3-এর 1 পাচ্ছি, আমরা সমান সমান দিয়ে লিখব 2 সমস্ত 3-এর 1। আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল। আমরা খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে 9-এর 36। এখন আমরা কি করব? ঠিক আগের মতোই 9 দ্বারা আমরা 36কে ভাগ করব। তাহলে দেখো 9 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি কতবার ভাগ যায়? আমরা যদি 9-এর ঘরে নামতে পারি, দেখো 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36। আমরা জানি 4 নং 36 অর্থাৎ 9-এর সাথে 4কে গুণ করলে হয় 4 নং
36। এই দেখো এই 36 এবং 36 কিন্তু মিলে গেল। এখন এই উপরে 36 থেকে নিচে 36কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 3 থেকে 3 চলে গেলে থাকে 0, অর্থাৎ আমরা কিন্তু 0 0 পাচ্ছি, মানে আর কিন্তু কোনো অবশিষ্ট পাচ্ছি না। তাহলে এখন আমরা এটিকে কীভাবে করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো? এটি একটি প্রশ্ন কিন্তু, তাই না? আচ্ছা দেখো, যখন আমরা দেখব যে এই 36-এর সাথে ভাগ করতে গেলে যখন দেখব যে আমরা এই সংখ্যার সাথে মিলে যায়, তখন আমরা কি, আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা এখানে পাবো, তাই না? যেমন এখানে কিন্তু উত্তর ঘরে শুধুমাত্র 4 পাচ্ছি, অর্থাৎ যখন কোনো অবশিষ্ট না থাকবে তখন কিন্তু আমরা এটিকে আর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব না। এটি কিন্তু শুধুমাত্র 4 হয়ে গেল, অর্থাৎ 4 কি, 4 একটি পূর্ণ সংখ্যা। আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি, যে এগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে আমরা কোনটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো আর কোনটিকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব, এটি নিয়ে কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নেই, আমাদের কিন্তু চিন্তা করার কিছু নেই। আমরা যখন ভাগ করব তখন কিন্তু অটোমেটিক আমরা উত্তরে গিয়ে পেয়ে যাব যে এটিকে কি আমরা মিশ্র ভগ্নাংশে নিতে পারবো নাকি এটি পূর্ণ সংখ্যায় আমরা পরিণত করতে পারবো। আমরা কিন্তু উত্তর যখন আমরা এখানে বের করব তখন কিন্তু নিজেরাই আমরা বুঝে ফেলবো। যেমন দেখো এখানে কিন্তু আমরা যেহেতু কোনো ভাগশেষ পাচ্ছি না, শুধুমাত্র 4 পাচ্ছি, তার মানে 4 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই পূর্ণ সংখ্যাই হচ্ছে কি আমাদের উত্তর, এই 4 হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দেব 4। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 4-এ বলা হয়েছে 11 এর 78, অর্থাৎ 11 দ্বারা কিন্তু এবার আমাদের 78কে ভাগ করতে হবে। তাহলে 11 দ্বারা যদি আমরা 78কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? দেখো তো 11-এর সাথে কতকে গুণ করলে আমরা 78-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখব, ঠিক আছে? আমরা দেখো একে একে যদি গুণ করে দেখি, 11-এর সাথে আমরা জানি 11 একে 11, 11 দুগুণ 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, অর্থাৎ 11-এর সাথে যদি আমরা 7কে গুণ করি দেখো কত হয়। তোমাদের যদি 11 ঘরের গুণের নামটা মনে না থাকে তাহলে কিন্তু তোমরা গুণ করে দেখতে পারো, ঠিক আছে? 11-এর সাথে 5কে গুণ করে দেখবে, 6কে গুণ করে দেখবে, 7কে গুণ করে দেখবে, এইভাবে করে দেখবে যে 11-এর সাথে কতকে গুণ করলে আমরা 78-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 7 একে 7, 7 একে 7, আমরা কিন্তু 77 পাচ্ছি, মানে 78-এর চেয়ে 1 কম পাচ্ছি। তার মানে কি এটি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা 11-এর সাথে 7কে গুণ করে পাই 7 11 77। আচ্ছা আমরা যদি 77কে নিই, এখন এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি দেখো কত হয়? 8 থেকে 7 চলে গেলে থাকে 1, 7 থেকে 7 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে যদি 0 থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে সেই শূন্যকে কিন্তু কখনো লিখতেও হয় না। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত? শুধুমাত্র 1। এখন এই 1কে কি 11 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 1 অনেক ছোট, তাই না? 11 চেয়ে কিন্তু অনেক ছোট, যার কারণে আমরা ভাগ করতে পারবো না। এবারে দেখো এই যে 1 পাচ্ছি, অর্থাৎ এই 1 যেহেতু অবশিষ্ট, এই 1কে আমরা কোথায় নিয়ে যাব? আমরা কিন্তু এই 7-এর পাশে একটি দাগ দিয়ে 1কে আমরা উপরে লিখে দিব, এবং যেহেতু 11 দ্বারা ভাগ করেছি যার কারণে 11কে আমরা নিচে লিখে দিব, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল কত? 7 সমস্ত 11-র 1, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দেব 7 সমস্ত 11-এর 1, ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কগুলো খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এই 2 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। এরপরে যদি আমরা 3 নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা এবার যদি 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে হিসাব করো। আমরা এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, যেহেতু প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি এখান থেকে যদি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3-এর 2 নম্বরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1 সমস্ত 3-এর 2 যোগ 2 সমস্ত 3-এর 2। আমরা কিন্তু এখানে দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং দুটি ভগ্নাংশই মিশ্র ভগ্নাংশ, তাই না? তাহলে এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, এগুলোকে কখনোই মিশ্র অবস্থায় রেখে আমরা সমাধান করতে পারবো না, ঠিক আছে? যদি এখানে প্রকৃত ভগ্নাংশ থাকতো তাহলেও কোনো সমস্যা ছিল না, যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ থাকতো তাহলেও কোনো সমস্যা ছিল না। যেমন দেখো এই 8 নম্বর অঙ্কে এখানে কিন্তু আমরা একটি প্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে মিশ্র অবস্থায় কিন্তু কখনোই ওকে আমাদের রাখা যাবে না। আমরা কি করব? মিশ্র অবস্থা থাকলে এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব, অর্থাৎ প্রকাশ করব। আমরা কিন্তু একটু আগে শিখেছি যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হয়, তাই না? তাহলে আমরা কি করব? দেখো আমরা
শুরুতে একটি সমান সমান চিহ্ন দিয়ে, যেহেতু এটি মিশ্র ভগ্নাংশে রয়েছে, এটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নেই তাহলে আমরা কিভাবে করে নিব? আমরা একের সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব, তাহলে কিন্তু এটিকে অপ্রকৃত ভগ্নাংশে নেওয়া হয়ে যাবে, তাই না? তাহলে একের সঙ্গে 3কে গুণ করলে হয় 3 একে 3, এই যে 3 পাচ্ছি, 3-এর সাথে উপরে 2কে যোগ করলে হয় 3 এবং 2 মিলে হয়ে যায় 5। তাহলে আমরা কি করব? এখানে একটি দাগ দিয়ে উপরে লিখে দেব 5 এবং নিচে যেহেতু 3 রয়েছে আমরা কিন্তু 3কে 3-এর জায়গাতেই লিখে দেব। আমাদের কিন্তু এটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়েই গেল। দেখো এরপর এখানে আমরা যেহেতু একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা একটি যোগ চিহ্ন দেব। এবার একই রকমভাবে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা যদি আবারও অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, দেখো আমরা কি করব? 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। আচ্ছা, 2 এবং 3কে গুণ করলে হয় 3 × 2 = 6, 6-এর সাথে যদি এই 2কে আমরা যোগ করে দিই তাহলে 6 এবং 2 মিলে হয়ে যায় 8। আমরা উপরে লিখে দেব 8, নিচে যেহেতু 3 রয়েছে আমরা লিখে দেব 3। আচ্ছা দেখো, এখন কিন্তু আমাদের আর কোনো ঝামেলা নেই, আমাদের দুটিকেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা হয়ে গেল। এবারে আমরা যে কাজটি করব, আমরা এই নিচের দুটি যে হর রয়েছে, অর্থাৎ দুটি যে সংখ্যা রয়েছে, এই সংখ্যা দুটিকে আমরা দেখব। যেমন দেখো, এখানেও রয়েছে 3, এখানেও রয়েছে 3, তাহলে 3 এবং 3-এর লসাগু আমরা বের করব। এখানে যে দুটি সংখ্যা থাকবে, এই দুটি সংখ্যার লসাগু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এর আগেও শিখেছি কীভাবে করে লসাগু বের করতে হয়। আচ্ছা, যেহেতু এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, যদি একই সংখ্যা দুই পাশেই থাকে তাহলে কিন্তু আমরা জানি লসাগু এই সংখ্যাটি হয়। যেহেতু দুই পাশে 3 রয়েছে তার মানে লসাগু কিন্তু আমাদের 3ই হবে, ঠিক আছে? আচ্ছা, আবারও বোঝার চেষ্টা করো, যদি দুই পাশে একই সংখ্যা থাকে, যদি 3-এর জায়গাতে 5 থাকতো, এখানেও 5 এখানেও 5, তাহলে কিন্তু 5 এবং 5-এর লসাগু 5ই হতো, ঠিক আছে? আচ্ছা, আবারও তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি যদি একটু পাশে দেখানোর চেষ্টা করি যে লসাগু আমরা কীভাবে করে বের করব। দেখো, যেহেতু এখানে 3 এবং 3-এর লসাগু বের করব, যার কারণে আমরা এখানে লিখব হচ্ছে 3 এবং 3। আমরা কিন্তু এই লসাগুটিকে আলাদা জায়গাতে বের করব, ঠিক আছে? এবার এরকম একটা চিহ্ন দিয়ে আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা আমরা একসঙ্গে ভাগ করতে পারি। এক বাদে এক দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ঠিক এই সংখ্যাগুলোকেই পাবো, যার কারণে এক ছাড়া আর কোন সংখ্যা দ্বারা আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারি। দেখো, আমরা 2 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না, 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো, আবার এই 3কেও ভাগ করতে পারবো, যার কারণে এখানে লিখে দিলাম 3। 3 দ্বারা 3কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, একবার ভাগ যায়। আবার 3 দ্বারা 3কে ভাগ করলে 3 একে 3, একবার ভাগ যায়। তাহলে 1 এবং 1কে কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো, তাই না? এবারে এই যে পাশের যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এগুলোকে আমরা গুণ করে দিলেই কিন্তু লসাগু পেয়ে যাব। যেমন দেখো, 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 একে 3, আবার এই যে 3 পাচ্ছি, 3-এর সাথে এই 1কে গুণ করলে হয় 3 একে 3, যার কারণে কিন্তু আমাদের লসাগু 3ই থেকে যায়, তাই না? দেখো, এখানে কিন্তু আমরা লিখেছি 3। হ্যাঁ, এবারে আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের লসাগু বের করা হয়ে গেল, এখন এই লসাগুর সাথে আমরা নিচের সংখ্যাকে ভাগ করব, উপরের সংখ্যাকে গুণ করব। দেখো, এবারে সিস্টেমটি কি, এবারে নিয়মটি কি, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা লসাগুর সঙ্গে নিচের সংখ্যাকে ভাগ করব, উপরের সংখ্যাকে গুণ করব। যেমন দেখো, নিচে রয়েছে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, অর্থাৎ একবার ভাগ যায়। এই যে 1 পাচ্ছি, 1-এর সঙ্গে উপরের 5কে আমরা গুণ করে দেব। তাহলে 5 এবং 1কে গুণ করলে হয় 5 একে 5, আমরা লিখে দিলাম 5। এতটুকু কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগ চিহ্নটিকে এখানে লিখে দেব। এবার একই রকমভাবে যদি আমরা এই 3-এর সঙ্গে নিচের সংখ্যাকে ভাগ করি, উপরের সংখ্যাকে গুণ করি, 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, অর্থাৎ একবার ভাগ যায়। এই যে 1 পাচ্ছি, 1-এর সঙ্গে উপরের 8কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? 8 একে 8, আমরা এখানে লিখে দেব 8। দেখো, আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবারেই কিন্তু আমরা নিচের লাইনে চলে যাব। এবারে আশা করি আমরা উত্তরটিকে পেয়ে যাব। এখন দেখো, আমাদের উপরে কি বলা হয়েছে, আমরা প্রথমে যদি একটু দাগ দিই, নিচে যেহেতু হর রয়েছে 3কে আমরা 3-এর জায়গাতেই লিখে দেব। এবারে উপরে আমাদের বলা হয়েছে 5 যোগ 8, অর্থাৎ 5-এর সঙ্গে কিন্তু আমাদের 8কে যোগ করতে বলা হয়েছে। তাহলে 8 এবং 5কে যোগ করলে কত হয়? আমরা জানি 8, 9, 10, 11, 12, 13। দেখো, 8-এর সঙ্গে যদি আমরা আরও 5কে যোগ করি তাহলে হয় 8, 9, 10, 11, 12, 13। তোমরা কিন্তু চাইলে আঙুলের কর গুণেও এটিকে সমাধান করতে পারো। যেহেতু 13 হয়, আমরা উপরে লিখে দেব কত? আমরা উপরে লিখে দেব 13। দেখো, এখানে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 3 13। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আবার এই যে অপ্রকৃত ভগ্নাংশ আমরা পাচ্ছি, এটিকে কিন্তু চাইলে আমরা মিশ্র ভগ্নাংশেও নিতে পারি। কিভাবে করে মিশ্র ভগ্নাংশে নিতে পারি? এই 3 দ্বারা যদি 13কে ভাগ করি তাহলে কিন্তু এটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটিকে মিশ্র ভগ্নাংশে না নিলেও কোনো সমস্যা নেই। এই যে 3-এর 13 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই খুব সহজেই এটিকে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 8 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো
8 নম্বরে বলা হয়েছে এক সমস্ত 15-র 7 যোগ 5-এর 3। দেখো এখানে কিন্তু আমরা একটি মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং একটি প্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি। যেহেতু প্রকৃত ভগ্নাংশ দেয়াই রয়েছে তাহলে এটিকে কিন্তু আমাদের আর করার মতো কিছুই নেই। কিন্তু এই মিশ্র ভগ্নাংশকে কিন্তু মিশ্র অবস্থায় রাখা যাবে না, তাই না? আমরা এটিকে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে নিব? আমরা এই একের সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম হচ্ছে, নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাটিকে যোগ করব। তাহলে 1 এবং 15কে গুণ করলে হয় 15 × 15। 15-র সাথে যদি হাতের এই উপরের এই 7কে আমরা যোগ করে দিই তাহলে 15 এবং 7 মিলে হয়ে গেলে কত? 15 এবং 7 মিলে হয়ে যায় 22, তাই না? আচ্ছা, আমরা কিন্তু 15 পর থেকে আঙুলের কর গুণেও কিন্তু আমরা সমাধান করতে পারি। দেখো 15 পর থেকে যদি আমরা এই 7 কর পর্যন্ত গণনা করি কত হয়? 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আমরা যে 22 পাচ্ছি 22কে উপরে লিখে দেব এবং নিচে যেহেতু 15 রয়েছে 15কে কিন্তু 15 জায়গাতেই আমরা লিখে দেব। এরপরে দেখো মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে আমরা একটু যোগ চিহ্ন দেব। এখন এখানে যা রয়েছে এখানে তো আমাদের আর করার কিছু নেই, তাই না? ও তো আগে থেকেই প্রকৃত ভগ্নাংশ রয়েছে, যার কারণে আমরা একই রকমভাবেই এটিকে লিখে দেবো। আমরা লিখে দেবো 5-এর 3। এবারে আমরা কি করব? ঠিক আগের অঙ্কের মতোই এখন কিন্তু আমরা এখানে নিচে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি 15 এবং 5, এই দুটির লসাগু আমরা বের করব। আচ্ছা দেখো লসাগু বের করলে কত হয়? আমরা এখানে একটি দাগ দেবো। এবার যদি লসাগু বের করি 15 এবং 5-এর লসাগু কীভাবে করে বের করব? 15 এবং 5। আচ্ছা দেখো আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারবো এবং 5কেও ভাগ করতে পারবো। আমরা কিন্তু ছোট থেকে দেখতে যাবো, আমরা 2 থেকে দেখতে যাবো। 2 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো না, 5কেও ভাগ করতে পারবো না। 3 দ্বারা পারবো, 3 দ্বারা 15কে ভাগ করতে পারবো কিন্তু 5কে ভাগ করতে পারবো না। তাহলে কিন্তু 3কে আমরা নিতে পারবো না, কারণ আমাদের দুটি সংখ্যাকেই ভাগ করতে হবে, ঠিক আছে? একটিকে ভাগ করলে কিন্তু হবে না। আচ্ছা এবারে তাহলে আমরা কি করব? 3 দ্বারা যেহেতু যায় না, 4 দ্বারাও ভাগ করা যাবে না, 5 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। দেখো 5 দ্বারা 15কেও ভাগ করতে পারবো, 5কেও ভাগ করতে পারবো। তাহলে 5 দ্বারা 15কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 5 × 15, যার কারণে আমরা লিখে দিলাম 3। 3বার যেহেতু ভাগ যায়। এবারে 5 দ্বারা 5কে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 একে 5, অর্থাৎ একবার ভাগ যায়। এখন এখানে যে 3 এবং 1 পাচ্ছি এই দুটিকে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 3কেও ভাগ যাবে 1কেও ভাগ যাবে? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যদি থাকতো তাহলে সেই সংখ্যা দ্বারা কিন্তু আমরা এটিকেও ভাগ করতাম। এইভাবে যতবার ভাগ করা যাবে ততবার কিন্তু ভাগ করব। শেষে গিয়ে আমরা পাশে যে সংখ্যাগুলোকে পাবো এগুলোকে গুণ করে দেবো। যেমন দেখো এখানে পাচ্ছি কত? 5, 3, 1। তাহলে এগুলোকে যদি গুণ করি 5-এর সাথে 3কে গুণ করলে হয় 5 × 15, 15-এর সাথে 1কে গুণ করলে হয় 15 × 15, অর্থাৎ 15ই হয়ে যায়। এই যে 15কে আমরা লসাগু পাচ্ছি, লসাগু কিন্তু এইখানে আমরা লিখে দিব। দেখো আমরা লসাগু 15 পাচ্ছি, 15কে লিখে দিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই লসাগু দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করব, উপরের সংখ্যাকে গুণ করব। আচ্ছা দেখো নিচের সংখ্যাকে যেহেতু ভাগ করব, নিচে রয়েছে 15, 15 দ্বারা 15কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 15 একে 15, অর্থাৎ একবার ভাগ করা যাবে। এই যে 1 পাচ্ছি, 1 দ্বারা উপরের 22কে আমরা গুণ করে দেবো, কারণ উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 22 এবং 1কে গুণ করলে হয় 22 একে 22, আমরা এখানে লিখে দিব 22। এরপরে মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে আমরা একটু যোগ চিহ্ন দিয়ে দেবো। এবারে দেখো তো 15কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কতবার ভাগ চাই? আমরা যদি 5-এর ঘরে নামতে পড়ি 5 একে 5, 5 দুগুণ 10, 5 × 15, অর্থাৎ 3বার কিন্তু ভাগ করা যায়, তাই না? আমরা যে 3 পাচ্ছি 3-এর সাথে উপরেও রয়েছে 3, তাহলে 3-এর সাথে এই উপরের 3কে গুণ করলে হয়ে যায় 3 × 3 = 9, আমরা এখানে লিখে দেব 9। এবারে আমরা উপরে পাচ্ছি 22 যোগ 9, নিচে পাচ্ছি 15, তাহলে আমরা একটি দাগ দিয়ে নিচে যেহেতু 15 রয়েছে আমরা 15কে 15 জায়গাতে লিখে দিলাম। এখন 22-এর সঙ্গে যদি আমরা 9কে যোগ করি তাহলে কত হয়? 22 এবং 9কে যোগ করলে হয়ে যায় 31, আমরা এখানে লিখে দেব কত? 31। এবারে আমরা এইখানে যে সংখ্যাটিকে পাচ্ছি আমরা এরপরে দেখব যে এই সংখ্যাটিকে কোনো সংখ্যা দ্বারা আমরা কাটাকাটি করতে পারি কিনা। হ্যাঁ, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি কিনা, অর্থাৎ এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 31কেও ভাগ করতে পারবো এবং 15কেও ভাগ করতে পারবো? এমন কি কোনো সংখ্যা রয়েছে? দেখো এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যদি থাকতো তাহলে কিন্তু এই উপরের সংখ্যাকেও আমরা এবং নিচের সংখ্যাকেও একই সংখ্যা দ্বারাই কিন্তু কাটাকাটি করতাম, অর্থাৎ ভাগ করতাম। ঠিক আছে, যেহেতু এমন কোনো সংখ্যা নেই যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা পাচ্ছি 15 এর 31। আবার দেখো যদি উত্তরে আমাদের এমন হতো, আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের 24 এবং নিচে উপরে হচ্ছে আমাদের 6, আমরা ধরে নিচ্ছি এমন একটি উত্তর আমরা পেয়েছি। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে 2 দ্বারা 6কেও আমরা ভাগ করতে পারবো, আবার 24কেও আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, আমরা দেখবো যে কোন সংখ্যা দ্বারা আমরা উপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। যেমন দেখো 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি, 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3 এবং 2 দ্বারা 24কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 12।
তাই না? তাহলে এখানে লিখে দিলাম 12। এবারে আবারও দেখো তো 3 এবং 12কে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 3কেও ভাগ করা যায়, আবার 12কেও ভাগ করা যায়। এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। 3 দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো, 12কেও ভাগ করতে পারবো। 3 দ্বারা 3কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 3 একে 3, অর্থাৎ 1 পাই। এবং 3 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 4 আবার, অর্থাৎ 4 বার ভাগ যায়। তাহলে দেখো উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 4। এখন কিন্তু আর কাটাকাটি বা ভাগ করা যাবে না, তাই না? তা এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে সমান সমান দিয়ে লিখব হচ্ছে, উপরে যেহেতু 1 পাচ্ছি আমরা উপরে লিখব 1, নিচে পাচ্ছি 4, আমরা লিখব 4। ঠিক আছে? এইভাবে করে শেষে গিয়ে যে সংখ্যাগুলোকে আমরা পাবো, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা দুটি অঙ্ককে আমরা ভাগ করতে পারি। যদি ভাগ যায় ভাগ করব, মানে কাটাকাটি করব, তারপরে এইভাবে করেই কিন্তু উত্তরটিকে আমরা বের করব। ঠিক আছে? এখানে আমরা উত্তর পাচ্ছি কত? 15 এ 31। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি এখান থেকে আরও একটি অঙ্ককে আমরা সমাধান করি, দেখো বন্ধুরা, আমরা এখানে 11 নাম্বার যদি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম, মানে একটু আলাদা রকমের কিছু দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু এখানে শুধুমাত্র 3 দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই বন্ধুরা, কারণ এটি আরও সহজ। দেখো, যখন কোনো পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ যখন কোনো সংখ্যার উপরে কিছু না থাকবে বা নিচে কিছু না থাকবে, তখন আমরা কি করতে পারি? সেই সংখ্যার নিচে মনে মনে একটি 1 ধরে নিতে পারি। ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা কিন্তু মনে মনে একটি 1 ধরে নিতে পারি। তাহলে কিন্তু দেখো এখন এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? আমরা এই 1 এবং 4-এর লসাগু বের করব। আমরা জানি কি 1 এবং 4-এর লসাগু হচ্ছে 4। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে লসাগু বের করেও দেখতে পারো। আমরা লসাগু পাবো 4। এখন এই 4 দ্বারা কী করব? আমরা জানি নিচের সংখ্যাকে ভাগ করতে হয়, উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 4 দ্বারা 1কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি, আমরা যদি 1-এর ঘরে নামতে পারি, 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, অর্থাৎ 1 দ্বারা 4কে ভাগ করলে কিন্তু আমরা ভাগফল পাই 4। এই যে 4 পাচ্ছি, 4-এর সাথে নিচের 3কে যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হয়? 3 × 12। আমরা এখানে লিখে দেব 12। এবারে যেহেতু আমরা মাঝখানে একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু বিয়োগ চিহ্ন লিখে দেব। দেখো, এর আগে কিন্তু আমরা যোগ অঙ্কের সমাধান করেছিলাম, এবারে কিন্তু আমরা একটি বিয়োগ অঙ্কের সমাধান করছি, তাই না? এখানে যোগ থাকুক বিয়োগ থাকুক যাই থাকুক না কেন, আমাদের কিন্তু টেনশনের কিছু নেই, কারণ যা থাকবে আমরা এখানে তাই লিখে দেব। আচ্ছা, বিয়োগ ছিল, বিয়োগ লিখে দিলাম। এবারে আমরা যদি এই 4 দ্বারা 4কে ভাগ করি, তাহলে কতবার ভাগ যায়? আমরা জানি 4 একে 4, অর্থাৎ একবার ভাগ করা যাবে। তাহলে যেহেতু 1 পাচ্ছি, এই 1-এর সঙ্গে উপরে 3কে আমরা গুণ করে দেব। আমরা জানি 3 এবং 1কে গুণ করলে হয় 3 একে 3, আমরা লিখে দেব 3। এবারে নিচে সমান সমান দিয়ে, যেহেতু আমরা এখানে হর পাচ্ছি 4, হরকে হরের জায়গায় লিখে দিলাম। এবার আমাদের উপরে কি বলা হয়েছে? 4 বিয়োগ 3, অর্থাৎ 12 বিয়োগ 3। 12 থেকে আমাদেরকে 3কে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এবারে 12 থেকে 3কে বিয়োগ করবো। আমরা জানি 12 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 9। দেখো, এখানে আমরা মোট পাচ্ছি কত? 4-এর 9। তাহলে আমরা চাইলে কিন্তু এই যে অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি, এটিকে কিন্তু আমরা চাইলে মিশ্র ভগ্নাংশে নিতে পারি, তাই না? অর্থাৎ 4 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। অথবা আমরা যদি এই পর্যন্তও রাখি, এটিকেও যদি আমরা উত্তর হিসেবে লিখে দিই, তাহলেও কিন্তু আমাদের অঙ্কটি সঠিক হবে। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কগুলোকে লক্ষ্য করি, দেখো আমি তোমাদেরকে আবারও বলি, যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক আমাদেরকে একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি না। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু অঙ্ককে তোমাদের সমাধান করে দেখাচ্ছি, এবং বাকি অঙ্কগুলো তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। তোমরা যদি এগুলোকে সমাধান করতে পারো, তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে, এবং যদি না পারো, কোনো অঙ্ক যদি সমাধান করতে অসুবিধা হয়, তাহলে সেটিও তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। ঠিক আছে? আমি পরবর্তীতে তোমাদের এটিকে সমাধান করে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এবারে দেখো, যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 4 নম্বর আমাদেরকে বলা হয়েছে হিসাব করো। দেখো, এখানে কিন্তু আমরা ঠিক একই রকম উপরের অঙ্কের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধু ব্যবধান হচ্ছে কি, আগে হচ্ছে আমরা 2টি করে ভগ্নাংশ দেখেছিলাম, এবারে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কে 3টি করে ভগ্নাংশ রয়েছে, তাই না? আর কিন্তু কোনো ব্যবধান নেই। তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 4-এর 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 7-এর 1 যোগ 7-এর 3 যোগ 7-এর 5। আমরা কিন্তু এখানে যে 3টি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, 3টি ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের দেয়া থাকে, তখন কিন্তু আমরা সরাসরি লসাগু বের করে এটিকে সমাধান করতে পারি। কিন্তু যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে, যেমন এই দেখো, এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে আমাদের শুরুতে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়, অর্থাৎ প্রকাশ করতে হয়।
তারপরে লসাগু বের করে সমাধান করতে হয়, তাই না? তাহলে যেহেতু এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই, যার কারণে সরাসরি কী করবো, আমরা লসাগু বের করব। এই যে নিচে 3টি সংখ্যা রয়েছে, আগে ছিল 2টি সংখ্যা, এবারে কিন্তু নিচে 3টি সংখ্যা রয়েছে, এই 3টি সংখ্যার লসাগু আমরা বের করব। দেখো এখানে রয়েছে 7 7 7, যেহেতু 3টি জায়গাতে একই সংখ্যা রয়েছে, একই সংখ্যা থাকলে কিন্তু আমাদের ঠিক সেই সংখ্যাটি লসাগু হবে। যেমন 3টে জায়গাতে যেহেতু 7 রয়েছে, তার মানে আমাদের লসাগুও হবে 7, ঠিক আছে? আর যদি আলাদা আলাদা সংখ্যা হয় তখন কিন্তু আমাদের লসাগু আলাদাভাবে বের করতে হবে, ঠিক আছে, যে কত হবে। আচ্ছা, যেহেতু এখানে লসাগু 7 হবে, আমরা লসাগুকে কিন্তু এখানে 7-এর জায়গাতে 7 লিখে দিচ্ছি। তোমরা কিন্তু এটিকে আলাদাভাবে লসাগু কত হয় সেটি বের করেও দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কী করব, যেহেতু লসাগু 7 পাচ্ছি, এই 7কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব, ঠিক আগের নিয়মের মতোই। আগে যে অঙ্কগুলো করেছি একই রকম নিয়ম। আচ্ছা, 7কে 7 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 7 1 7, অর্থাৎ 7কে 7 দ্বারা ভাগ করলে আমরা পাই 1। এই 1-এর সাথে উপরের 1কে যদি গুণ করে দিই তাহলে হয় 1 1 1, আমরা এখানে লিখে দেবো 1। এবারে মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা একটি যোগ চিহ্ন দেবো। এবার একই রকমভাবে 7কে 7 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 7 1 7, অর্থাৎ 1 পাই আবারও। এই 1-এর সঙ্গে যদি উপরের 3কে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 3 1 3, আমরা লিখে দিলাম 3। এবারে যেহেতু এখানে আরও একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবারে একই রকমভাবে 7-এর সাথে 7কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 7 1 7, অর্থাৎ একবার ভাগ যায়। এই 1-এর সঙ্গে উপরে 5কে গুণ করলে হয় 5 1 5, আমরা এখানে লিখে দেবো 5। এবারে দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এখন আমরা নিচের লাইনে এসে শেষে, অর্থাৎ নিচে যেহেতু দেখতে পাচ্ছি আমরা 7, আমরা 7কে 7-এর জায়গাতে নিচে লিখে দেবো। এবারে উপরে আমাদের বলা হয়েছে 1 + 3 + 5, তাহলে এই 3টিকে যদি আমরা যোগ করি, 1-এর সঙ্গে 3কে যোগ করলে হয় 3 এবং 1 মিলে হয় 4। 4-এর সাথে যদি আমরা এই 5কে যোগ করি তাহলে 4 এবং 5 মিলে হয় 9। আবারও দেখো যদি উল্টোভাবে আমরা যোগ করি, 5 এবং 3কে যোগ করলে হয় 8, 8-এর সঙ্গে 1কে যোগ করলে হয় 9, আমরা উপরে লিখে দেবো 9। তাহলে আমরা পাচ্ছি কত? 7 9। আমরা এটিকে এইভাবে করেও রাখতে পারি, আবার যদি চাই আমরা কিন্তু চাইলে এটিকে মিশ্র ভগ্নাংশেও পরিণত করতে পারি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশও নিতে পারি। মিশ্র ভগ্নাংশ আমরা কীভাবে নেব? এই 7কে যদি 7 দ্বারা যদি আমরা উপরের 9কে ভাগ করি তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। যেমন দেখো আমরা যদি একটু ভাগ করে তোমাদেরকে দেখাই, 7 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি কতবার ভাগ যায়? আমরা জানি 7 1 7। তাহলে দেখো এই 9 থেকে 7কে বিয়োগ করলে কত থাকে? 9 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2। এই 2কে যেহেতু আর 7 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে এই 2কে আমরা কোথায় লিখে দেবো? উপরে লিখে দেবো 2, এবং এই 7কে লিখে দেবো নিচে। তাহলে আমরা পাচ্ছি 1 সমস্ত 7 2। আমরা সমান সমান দিয়ে লিখবো 1 সমস্ত 7 2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু এইভাবে করে মিশ্র ভগ্নাংশেও এটিকে লিখতে পারি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশেও কিন্তু আমরা উত্তরটিকে লিখতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমাদের 3 নম্বরে বলা হয়েছে 2 সমস্ত 3 2 যোগ 1 সমস্ত 4 1 যোগ 1 সমস্ত 6 5। আমাদের এখানে কিন্তু 3টি মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাই না? তাহলে এই 3টি মিশ্র ভগ্নাংশকে কিন্তু আগে আমাদের কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। তাহলে দেখো যদি আমরা এটিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নেই, আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার নিয়ম কি? এই পূর্ণ সংখ্যার সঙ্গে, অর্থাৎ 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাটিকে যোগ করে দিব, তাই না? তাহলে 2-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 2 6, 6 এবং এই উপরে 2 মিলে হয়ে যায় 8। আমরা উপরে পাচ্ছি 8, এবং নিচে যেহেতু 3 রয়েছে আমরা 3কে কিন্তু 3-এর জায়গাতে লিখে দেবো। এরপর একটি যোগ রয়েছে, আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দেবো। একই রকমভাবে 1-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 1 4, 4 এবং এই উপরের 1কে যদি যোগ করি তাহলে 4 এবং 1 মিলে হয়ে যায় 5। আমরা উপরে লিখে দেবো 5, নিচে যেহেতু 4 রয়েছে লিখে দেবো 4। এরপরে এখানে যেহেতু একটি যোগ চিহ্ন রয়েছে আমরা লিখে দেবো যোগ। এবার একই রকমভাবে এই 1-এর সঙ্গে আমরা 6কে গুণ করব এবং উপরের 5কে যোগ করব। তাহলে 6 এবং 1কে গুণ করলে হয় 6 1 6, এবং 6-এর সঙ্গে এই যে উপরে 5 রয়েছে এই 5কে যোগ করলে হয়ে যায় 6 এবং 5 মিলে হয় 11। আমরা উপরে লিখে দেবো 11, এবং নিচে যেহেতু 6 রয়েছে আমরা লিখে দেবো 6। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ভগ্নাংশকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা এই যে 3টি হর পাচ্ছি, দেখো নিচে যে 3টি সংখ্যা পাচ্ছি, এই 3টি সংখ্যার লসাগু বের করব। 3 4 এবং 6, এই 3টি সংখ্যার লসাগু যদি আমরা বের করি, দেখো আমরা দেখতে পাচ্ছি রয়েছে 3 4 6। তোমরা কিন্তু আলাদা জায়গাতে লসাগুটিকে বের করবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা দেখব এখানে যে 3টি সংখ্যা রয়েছে, আমরা এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা এই 3টির যে কোনো 2টিকেও যদি ভাগ করতে পারি তাহলেও কিন্তু হবে। এখানে 3টি সংখ্যাকেই যে ভাগ করতে হবে একসঙ্গে এমন কিন্তু কোনো কথা নয়। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা যে কোনো 2টিকে ভাগ করলেও হবে, সর্বনিম্ন 2টিকে ভাগ করলেও হবে। তাহলে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা কি পারবো? 2 দ্বারা 3কে ভাগ করতে পারবো না, 4কে পারবো, আবার 6কেও কিন্তু ভাগ করতে পারবো। তার মানে এই 2টিকে ভাগ করতে পারবো, যার কারণে আমরা 2কে কিন্তু
কিন্তু এখানে লিখতে পারি, তাই না? দুই দ্বারা যেহেতু 3কে ভাগ করতে পারবো না, যার কারণে 3কে কিন্তু একই রকমভাবে এখানে রেখে দিব। যাকে আমরা ভাগ করতে না পারবো তাকে একই রকমভাবে রেখে দিব। আচ্ছা, 3কে একই রকম রেখে দিলাম। এরপরে 2 দ্বারা 4কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 2 2 × 4 অর্থাৎ 2বার ভাগ যায়। আমরা লিখে দিলাম 2। 2 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 একে 2, 2 2 × 4, 3 2 × 6 অর্থাৎ 3বার ভাগ যায়। আমরা লিখে দিলাম 3। এখন দেখো এখানে পাচ্ছি 3 2 3। তাহলে এই 3টি সংখ্যা থেকে যে কোনো 2টি সংখ্যাকে আমরা কি ভাগ করতে পারি? এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 3। দেখো 3 দ্বারা 3কেও ভাগ করতে পারবো, আবার এই 3কেও ভাগ করতে পারবো, তাই না? তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 একে 3, একবার ভাগ যায়, আমরা লিখলাম 1। 3 দ্বারা 2কে ভাগ যায় না, যার কারণে 2কে কিন্তু একই রকমভাবে আমরা রেখে দিব। 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 একে 3, আমরা পাই 1। এখন দেখো এখানে পাচ্ছি 1 2 1। এখন কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে 2টি অঙ্ককে ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, যদি 1 দ্বারা আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ঠিক এই একই সংখ্যাগুলি আমরা পাবো, যার কারণে 1 দ্বারা কিন্তু আমরা কখনোই ভাগ করব না। এবারে আমরা এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে যদি গুণ করে দিই, দেখো তাহলে কিন্তু আমরা লসাগু পেয়ে যাব। আমরা যদি 2 এর সঙ্গে 3কে গুণ করি তাহলে হয় 3 2 × 6, 6 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 6 একে 6, 6 এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 2 × 12, 12 এর সঙ্গে 1কে গুণ করলে কিন্তু 12 একে 12ই হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 12। যার কারণে আমরা এইখানে একটি দাগ দিয়ে লসাগু লিখবো কত? লসাগু লিখবো হচ্ছে 12। এই যে 12 পাচ্ছি, এখন আমরা কি করব? এই 12কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? আগের অঙ্কের মতোই প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের ঠিক একই রকম নিয়ম। আচ্ছা, এবারে 3 দ্বারা যদি 12কে আমরা ভাগ করি, যেহেতু নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, 3 দ্বারা ভাগ করলে কতবার ভাগ যায়? দেখো আমরা যদি 3 এর ঘরে নামতে পড়ি, 3 একে 3, 3 2 × 6, 3 3 9, 3 4 আবারও, অর্থাৎ 3 এর সাথে 4কে গুণ করলে হয় 12, আমরা কিন্তু পাচ্ছি 4। এই 4-এর সঙ্গে উপরের 8কে কিন্তু আমরা গুণ করে দেবো, কারণ আমরা জানি উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 4 এবং 8কে গুণ করলে হয় 4 এ 8 32, আমরা এখানে লিখে দেবো 32। আমরা জানি 8 একে 8, 8 2 × 16, 3 8 24, 4 এ 8 32, আমরা যে 32 পাই 32কে এখানে লিখে দেবো। এরপরে দেখো আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ। এবারে মাঝখানে রয়েছে যোগ, আমরা লিখে দেবো একটি যোগ। এবার একই রকমভাবে 4 দ্বারা যদি 12কে আমরা ভাগ করি, কতবার ভাগ যায়? দেখো আমরা জানি 4 একে 4, 4 2 × 8, 4 12, অর্থাৎ 3বার ভাগ যায়। এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরের 5কে যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 3 5 15, আমরা লিখে দেবো 15। এরপরে এখানে যেহেতু আরও একটি যোগ রয়েছে, আমরা লিখে দেবো একটি যোগ। এরপর দেখো আমরা নিচে যেহেতু দেখতে পাচ্ছি 6 রয়েছে, 6 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 একে 6, 6 2 × 12, অর্থাৎ 2বার ভাগ যায়। এই যে 2 পাচ্ছি, 2 এর সঙ্গে আমরা উপরের 11কে গুণ করে দেবো, তাই না? কারণ উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 2 এবং 11কে গুণ করলে হয় 11 2 × 22, আমরা লিখে দেবো 22। এবারে দেখো আমরা এখন কি করব? নিচে যেহেতু 12 পাচ্ছি, আমরা 12কে 12-র জায়গাতে অর্থাৎ হরের জায়গাতে রেখে দিব, এবং উপরে আমাদের বলা হয়েছে 32 + 15 + 22, এই 3টি সংখ্যাকে কিন্তু আমাদের এবারে যোগ করতে হবে। যদি যোগ করে দেখো, আমরা 2 এবং 5কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 5 এবং 2 মিলে 7, 7-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 9, আমরা শেষে লিখে দেব 9। এবারে এখানে শুরুতে রয়েছে 3, 3 এবং 1কে যোগ করলে হয় 4, 4 এবং 2কে যোগ করলে হয় 6, 6-এর 6কে কিন্তু আমরা এখানে লিখে দেব, তাই না? আবারও দেখো শেষের সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, 2 এবং 5 মিলে হয় 7, 7 এবং 2 মিলে হয় 9, আমরা লিখে দিলাম 9। এবং এখানে শুরুতে রয়েছে 2, 2 এবং 1 মিলে হয় 3, 3 এবং এই 3 মিলে হয় 6, আমরা পাচ্ছি হচ্ছে মোট কত পাচ্ছি আমরা? 69। তাহলে এখন আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারি। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 3। 3 দ্বারা আমরা 69কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ভাগ করব, আমরা যেহেতু 3 দ্বারা ভাগ করতে পারি, দেখো 3 দ্বারা কিন্তু আমরা এই 69কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। 3 দ্বারা যদি 69কে ভাগ করি তাহলে কতবার ভাগ যায়? আমরা পাবো হচ্ছে 23, ঠিক আছে? তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে ভাগ করে দেখতে পারো, 23 পাবো। এবং 3 দ্বারা যখন আমরা 12কে ভাগ করবো, আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকেও ভাগ করতে হবে এবং নিচের সংখ্যাকেও ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা যেহেতু উপরের সংখ্যাকে ভাগ করেছে, এবার 3 দ্বারাই কিন্তু আমাদের নিচের সংখ্যাকে ভাগ করতে হবে। 3 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? আমরা জানি 4 আবার, অর্থাৎ 4 পাই। এখন দেখো তো 23 এবং 4কে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 23কেও ভাগ করা যাবে, আবার 4কেও ভাগ করা যাবে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কি করব? আমরা এখানে লিখে দেব নিচে 4 এবং উপরে লিখব 23, ঠিক আছে?
আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে 4-এর 23 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা চাইলে আবার এটিকে মিশ্র ভগ্নাংশ নিতে পারি, আমাদের মিশ্র ভগ্নাংশ নেওয়ার দরকার নেই, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আবার দেখো এই যে 4 নম্বরে যখন আমরা সমাধান করেছি, এখানে আমরা যে পাচ্ছি 7-এর 9, এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা কিন্তু এই পর্যন্ত উত্তর লিখে দিলেই হয়ে যাবে, আমাদের এটিকে মিশ্র ভগ্নাংশে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি এখান থেকে আমরা একটি বিয়োগ অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা 8 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3টি ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং এই 3টি ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা এখানে কি করব, আমরা সরাসরি কিন্তু এই 3টি সংখ্যার লসাগুকে বের করব। যেহেতু এখানে রয়েছে 4, 8, 12, আমরা 4, 8 এবং 12-র লসাগু যদি বের করি, দেখো 4, 8 এবং 12-র লসাগু যদি আমরা বের করি, তাহলে কীভাবে বের করব, আমরা দেখব যে কোন সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো দুটি সংখ্যাকে, কমপক্ষে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। যেমন দেখো শুরুতে রয়েছে যেহেতু 2 দ্বারা কিন্তু আমরা 4কেও ভাগ করতে পারবো, 8কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। অর্থাৎ এখানে 3টি সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2 2 4, অর্থাৎ 2 পাই, আমরা লিখে দিলাম 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাই 4 2 8, অর্থাৎ আমরা পাই 4, লিখে দিলাম 4। 2 দ্বারা 12কে ভাগ করলে আমরা পাই 6, কারণ আমরা জানি 6 2 12। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 2 4 6। এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে আবারও দুটি সংখ্যাকে, সর্বনিম্ন দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। আমরা কিন্তু আবারও 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা 2কেও ভাগ করতে পারবো, 4কেও পারবো, 6কেও পারবো। 2 দ্বারা 2কে ভাগ করলে হয় 2, 1কে 2, আমরা লিখলাম 1। 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2 2 4, আমরা লিখলাম 2। এবারে 2 দ্বারা 6কে ভাগ করলে হয়, আমরা জানি 3 2 6, অর্থাৎ আমরা পাচ্ছি 3, আমরা লিখে দিলাম 3। দেখো এখানে পাচ্ছি 1 2 3। এখন কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো দুটি সংখ্যাকে ভাগ করতে পারি। এখন আমরা কি করবো, এর জন্য এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে আমরা গুণ করে দিব, তাই না? আচ্ছা দেখো, আমরা 2-এর সাথে 2কে গুণ করলে হয় 2 2 4, 4-এর সাথে 1কে গুণ করলে হয় 4 1 4, 4-এর সাথে 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে যদি 3কে গুণ করি তাহলে কিন্তু 13 হয়ে যায় 24। আবারও দেখো, আমরা যদি এবার উল্টোভাবে গুণ করি, দেখো কত হয়। 3-এর সাথে 2কে গুণ করলে হয় 3 2 6, 6-এর সাথে 1কে গুণ করলে কিন্তু 6 1 6ই হয়ে যায়। 6-এর সঙ্গে এই 2কে গুণ করলে হয় 6 2 12, 12-র সঙ্গে এই 2কে গুণ করলে হয় 12 2 24। আমরা যেভাবেই গুণ করি না কেন উত্তর কিন্তু একই হবে। তাহলে আমরা লসাগু পাচ্ছি 24। যার কারণে আমরা কি করব, আমরা কিন্তু এখানে লসাগুর জায়গাতে লিখে দেব 24। এবার ঠিক আমরা আগের অঙ্কের মতোই নিচের সংখ্যা দ্বারা এই 24কে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 4, নিচে যেহেতু 4 রয়েছে, 4 দ্বারা 24কে কয়বার ভাগ যায়, আমরা জানি 4 6 24, অর্থাৎ 6 বার ভাগ যায়। 6 দ্বারা আমরা উপরের 3কে যদি গুণ করে দিই তাহলে কত হয়, 3 6 18, আমরা লিখে দেব 18। এরপরে দেখো এখানে যেহেতু একটা যোগ চিহ্ন রয়েছে, আমরা লিখে দেবো একটি যোগ। এবার একই রকমভাবেই যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 8 দ্বারা 24কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 8 একে 8, 8 2 16, 8 24, অর্থাৎ 3 বার ভাগ যায়। এই যে 3 পাচ্ছি, 3 দ্বারা যদি উপরের 7কে আমরা গুণ করে দিই, কারণ উপরের সংখ্যাকে গুণ করতে হয়, আমরা জানি 3 এবং 7কে গুণ করলে হয় 3 7 21, আমরা লিখে দেবো 21। এবার দেখো এখানে কিন্তু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা লিখে দেবো বিয়োগ। আগের বারে যোগ ছিল, লিখেছি যোগ, এবারে রয়েছে বিয়োগ, যার কারণে লিখেছি আমরা বিয়োগ। এবার একই রকমভাবে 12 দ্বারা যদি 24কে ভাগ করি কতবার ভাগ যায়, আমরা জানি 12 1 12, 12 2 24, অর্থাৎ 2 বার ভাগ যায়। এই যে 2 পাচ্ছি, 2-এর সঙ্গে যদি উপরের 11কে আমরা গুণ করে দিই তাহলে হয় 11 2 22, আমরা এখানে লিখে দেবো 22। এখন আমাদের যেহেতু এই লাইনের কাজ শেষ, আমরা নিচের লাইনে এসে হর যেহেতু 24 রয়েছে, আমরা কিন্তু হরের জায়গাতে লিখে দেবো 24। এবং উপরে বলা হয়েছে 18 যোগ 21 বিয়োগ 22। তাহলে এই দুটিকে আমাদের যোগ করতে বলা হয়েছে এবং 22কে কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে শুরুতে যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো 18-র 8 এবং 21-এর 1কে যদি আমরা যোগ করি, 8 এবং 1 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। 1 এবং 2 মিলে হয়ে যায় 3, আমরা লিখে দিলাম 3। তাহলে এখানে আমাদের মোট হচ্ছে কত, আমাদের মোট হচ্ছে কিন্তু 39, তাই না? এখন 39 থেকে আমরা বিয়োগ করবো কত, বিয়োগ করবো কিন্তু 22কে, আমরা লিখতে পারি বিয়োগ 22, অথবা এক লাইনে কিন্তু তোমরা বিয়োগ করে উত্তর যা হয় এখানে কিন্তু লিখেও দিতে পারো, তাতেও সমস্যা নেই। আচ্ছা, যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই করতে পারো। এখন এই 39 থেকে যদি আমরা 22কে বিয়োগ করি, এই লাইনে এসে দেখো নিচে যেহেতু 24 রয়েছে, আমরা 24কে 24-এর জায়গায় লিখে দিলাম। এখন যদি বিয়োগ করি, 9 থেকে 2 চলে গেলে থাকে 7, আমরা লিখে দিলাম 7। 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1। অর্থাৎ 39 থেকে 22 চলে গেলে থাকে হচ্ছে 17। আমরা পাচ্ছি কত, 24-এর 17।
তাই না? তাহলে এই যে 24-17 পাচ্ছি, এখন দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 17কেও ভাগ করা যাবে এবং 24কেও ভাগ করা যাবে, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যদি থাকতো তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতাম সেই সংখ্যা দ্বারা, তাই না? যেহেতু এমন কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর পাচ্ছি 24-17। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা তোমরা কিন্তু 4 নম্বরের অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকেও ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে। এরপরে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে 5 নম্বর আমাদেরকে বলা হয়েছে 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। দেখো এখানে কিন্তু আমাদের 2টি ফিতার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটি ফিতার দৈর্ঘ্য হচ্ছে 3 সমস্ত 4-এর 3 মিটার এবং আরেকটি ফিতার দৈর্ঘ্য হচ্ছে 2 সমস্ত 3-এর 1 মিটার। এই যে দুইটি ফিতা, এই দুটি ফিতা একত্রে মানে কি একসাথে কত মিটার হবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। যেহেতু একত্রে কত মিটার হবে বলা হয়েছে, যার কারণে আমরা কিভাবে বের করতে পারি, এই দুটি ফিতাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একত্রে মানে একসাথে এই দুটি ফিতা মিলে কত মিটার হয়, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো আমরা 5 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে দুটি ফিতার, যেহেতু দুটি ফিতা রয়েছে, আমরা লিখবো হচ্ছে কি দুটি ফিতার দৈর্ঘ্য, দুটি ফিতার দৈর্ঘ্য একত্রে আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে একত্রে কত মিটার, তাই না? আমরা লিখলাম দুটি ফিতার দৈর্ঘ্য একত্রে। এখন আমরা কি করব, দুটি ফিতাকে যোগ করব। যেহেতু একটি ফিতার দৈর্ঘ্য রয়েছে হচ্ছে 3 সমস্ত 4-এর 3 মিটার, তাই না? 3 সমস্ত 4-এর 3 মিটার এবং আরেকটি ফিতার দৈর্ঘ্য রয়েছে কত, আরেকটি ফিতার দৈর্ঘ্য রয়েছে, আমরা কিন্তু মাঝখানে একটা যোগ চিহ্ন দেবো। 3 সমস্ত 4-এর 3 মিটার এর সাথে যোগ করব আরেকটি ফিতার দৈর্ঘ্য, যেহেতু 2 সমস্ত 3-এর 1 মিটার, আমরা লিখবো হচ্ছে 2 সমস্ত 3-এর 1 এবং শেষে লিখবো হচ্ছে মিটার। তাহলে দেখো এই যে দুটি ফিতার দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে 3 সমস্ত 4-এর 3 মিটার এবং 2 সমস্ত 3-এর 1 মিটার, এই দুটিকে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে দুটি ফিতা একত্রে কত মিটার লম্বা হবে, তাই না? আচ্ছা দেখো এই দুটি যেহেতু মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমরা কি করব, শুরুতে এই দুটি মিশ্র ভগ্নাংশকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। দেখো আমরা কিন্তু ঠিক আগের অঙ্কগুলোর মতো করে সমাধান করব। দেখো আমরা এটিকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে করতে পারি, এই 3-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব, তাহলে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। দেখো 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, এই যে 12 পাচ্ছি, 12 সঙ্গে উপরের এই 3কে যোগ করলে হয়ে যায় 13 14 15, অর্থাৎ 12 এবং 3কে যোগ করলে হয়ে যায় 15। আমরা উপরে লিখে দেবো 15, নিচে যেহেতু 4 রয়েছে আমরা লিখে দেবো 4, এরপরে যেহেতু মাঝখানে যোগ রয়েছে আমরা যোগকে যোগের মতোই রেখে দেবো। এবার একই রকমভাবে যদি এই ভগ্নাংশটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিই, কী করবো, আমরা 2 এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করে দেবো। 2 এবং 3কে গুণ করলে হয় 3 2 6, এই যে 6 পাচ্ছি, 6-এর সঙ্গে উপরের এই 1 যোগ করলে হয়ে যায় 7, আমরা উপরে লিখে দেবো 7 এবং নিচে যেহেতু আমরা পাচ্ছি 3 আমরা লিখে দেবো 3। এরপরে দেখো আমরা এইবারে কি করব, আমাদের যেহেতু দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল, এখন 4 এবং 3 এই দুটি সংখ্যার লসাগু আমরা বের করব। আমরা 4 এবং 3-এর লসাগু যদি বের করি আমরা লসাগু পাবো হচ্ছে 12, ঠিক আছে? 3 4 12 হয়, আমরা লসাগু পাবো 12। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে লসাগু বের করে দেখতে পারো। আচ্ছা এই যে 12 পাচ্ছি, আমরা কি করব, এখন এই 12কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমাদের একই রকম নিয়ম। আমরা 4 দ্বারা 12কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 4 বার, অর্থাৎ 3 বার ভাগ যায়। এই 3 যে পাচ্ছি, 3-এর সঙ্গে উপরের সংখ্যাকে আমরা কি করব, গুণ করে দেবো। উপরে যেহেতু রয়েছে 15, 15কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 3 15 45, আমরা পাবো হচ্ছে 45, আমরা লিখে দিলাম এখানে 45। এরপরে দেখো যেহেতু মাঝখানে যোগ রয়েছে আমরা একটু যোগ চিহ্ন দিয়ে দেবো। এবার একই রকমভাবে 3 দ্বারা যদি 12কে ভাগ করি কতবার ভাগ যায়, আমরা জানি নিচের সংখ্যা দ্বারা যেহেতু ভাগ করতে হয়, আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 আবার, অর্থাৎ 4 পাই কিন্তু আমরা ভাগ করি। যেহেতু 3 দ্বারা 12কে ভাগ করে আমরা পাচ্ছি 4, এই 4-এর সঙ্গে উপরের 7কে আমরা এবারে গুণ করে দেব। আমরা জানি 7 এবং 4কে গুণ করলে হয় 4 7 28, আমরা লিখে দেব 28। আচ্ছা আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এখন নিচে যেহেতু আমরা হর পাচ্ছি হচ্ছে 12, আমরা লিখে দিলাম 12 এবং উপরে বলা হয়েছে 45 যোগ 28, 45 এবং 28কে কিন্তু আমাদের এবারে যোগ করতে হবে। যদি যোগ করে দেখো 8 এবং 5কে যোগ করলে হয়ে যায় কত, 8 এবং 5কে যোগ করলে হয় 13, আমরা 13-র 3কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 2 এবং 4কে যোগ করলে হয় 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7, আমরা পাচ্ছি মোট কত, মোট পাচ্ছি কিন্তু আমরা 73। আবার দেখো 8 এবং 5কে যোগ করলে হয় 13, 13-র 3কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 1,
এবারে 2 এবং 4কে যোগ করলে হয় 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7, অর্থাৎ 73 কিন্তু আমরা পাচ্ছি এখানে। এখন দেখো তো, আমরা যেহেতু উপরে পাচ্ছি 73, নিচে পাচ্ছি 12, এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 73কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটিকে কিন্তু আমরা ঠিক এইভাবে করে রেখে দেবো, অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো কি 12 এর 73। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি দুটি ফিতার দৈর্ঘ্য একত্রে 12 এর 73 মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা কিন্তু চাইলে আবার এই 12 দ্বারা 73কে ভাগ করে আমরা কিন্তু এটিকে মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হবে? দেখো 12 দ্বারা যদি আমরা 73কে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত হয়? দেখো আমরা জানি 12 ঘরের নামটা যদি আমরা পড়ি, 12 সঙ্গে কতকে গুণ করলে আমরা 73-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাই? আমরা জানি 12 একে 12, 12 দুগুণে 24। এইভাবে করে যদি তোমরা গুণ করে করে দেখো তাহলে আমরা পাবো হচ্ছে 6 12 72। ঠিক আছে, 12 সঙ্গে 6কে গুণ করলে হয় 6 12 72। দেখো এবারে এই উপরে যেহেতু 73 রয়েছে, 73 থেকে যদি 72কে বিয়োগ করি, 3 থেকে 2 চলে গেলে থাকে 1, 7 থেকে 7 চলে গেলে কিন্তু থাকে 0। তার মানে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 1। এই 1কে যেহেতু আর 12 দ্বারা ভাগ করা যাবে না, যার কারণে আমরা কী করবো? এই পাশে এই 1কে লিখে দেবো উপরে এবং 12কে লিখে দেবো নিচে। তাহলে আমরা পাচ্ছি 6 সমস্ত 12-র 1। আমরা কিন্তু লিখে দিতে পারি 6 সমস্ত 12-র 1। ঠিক আছে, আমরা কিন্তু উত্তরে এটিও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যেহেতু এখানে আমাদের আরও একটি অঙ্ক রয়েছে, আমরা যদি সেই অঙ্কটির কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এখানে 6 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে গীতার কাছে 1 সমস্ত 6-এর 5 লিটার ও মামুনের কাছে 8-এর 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? দেখো এখানে কিন্তু আমাদের দুজনের কথা বলা হয়েছে। গীতার কাছে আছে হচ্ছে 1 সমস্ত 6-এর 5 লিটার এবং মামুনের কাছে জুস আছে কতটুকু? 8-এর 13 লিটার। এখন বলা হয়েছে যে কার জুসের পরিমাণ বেশি, অর্থাৎ দুজনের মধ্যে কার জুস বেশি রয়েছে এবং কত বেশি রয়েছে। আমাদের কিন্তু এখানে দুটি উত্তর বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা শুরুতে বের করব যে কার জুসের পরিমাণ বেশি রয়েছে। তাহলে এটিকে বের করার জন্য আমাদের কিন্তু এই যে নিচে আমরা যে হর দেখতে পাচ্ছি, এই দুটি হরকে কিন্তু আমাদের 1 বানাতে হবে। ঠিক আছে, এই প্রথমে যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, এই মিশ্র ভগ্নাংশটিকে আমাদের শুরুতে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে এবং তারপরে এই হর দুটিকে কিন্তু 1 বানাতে হবে, অর্থাৎ নিচের সংখ্যা দুটিকে আমাদের 1 বানাতে হবে, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা যদি হর দুটিকে একই ভগ্নাংশে না প্রকাশ করি, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি প্রকাশ না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কার কাছে বেশি আছে এবং কার কাছে কম আছে। তাহলে কিভাবে করে এই দুটির হরকে আমরা 1 বানাতে পারি? চলো তাহলে আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, তোমাদের কাছে হয়তো প্রথমে এই অঙ্কটি একটু কঠিন মনে হতে পারে, তবে যখন আমরা এটিকে সমাধান করব তোমাদের কাছে কিন্তু এটি খুবই সহজ মনে হবে। বন্ধুরা, আমরা এবারে 5 নাম্বার দিয়ে কী লিখবো? আমরা লিখবো গীতা ও মামুনের জুস আছে। দেখো গীতার কথা যেহেতু আমরা শুরুতে লিখেছি, গীতার রয়েছে কতটুকু? 1 সমস্ত 6-এর 5 লিটার। তাহলে এটি যেহেতু একটি মিশ্র ভগ্নাংশে দেওয়া রয়েছে, এটিকে যদি আমরা শুরুতে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, দেখো তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা 1 সমস্ত 6-এর 5, বা আমরা অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে করে নিব? আমরা জানি এই পূর্ণ সংখ্যার সাথে নিচের সংখ্যাকে গুণ করতে হয় এবং উপরের সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে 1-এর সঙ্গে 6কে গুণ করলে কত হয়? আমরা জানি 6 1 6, 6 এবং এই উপরের 5কে যদি যোগ করে দিই তাহলে 6 এবং 5কে যোগ করলে হয়ে যায় 11। আমরা উপরে লিখে দেবো 11 এবং নিচে যেহেতু 6 রয়েছে আমরা লিখে দেবো 6। তাহলে গীতার আছে হচ্ছে 6-এর 11 লিটার এবং আমরা এখানে এবং দিয়ে লিখব কি? যেহেতু গীতা এবং মামুনের কথা বলা হয়েছে, মামুনের রয়েছে কত লিটার? মামুনের রয়েছে 8-এর 13 লিটার। 8-এর 13 লিটার। আচ্ছা, আমরা লিখেছি গীতা ও মামুনের জুস আছে 1 সমস্ত 6-এর 5 বা 6-এর 11 লিটার এবং 8-এর 13 লিটার। এখানে কিন্তু আমরা একটু লিটার লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবারে এই যে দেখো 6-এর 11 লিটার পাচ্ছে একজনের এবং আরেকজনের পাচ্ছে 8-এর 13 লিটার। এই দুটিকে দেখে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কার বেশি আছে এবং কার কম রয়েছে। তাহলে এখন আমরা কিভাবে করে এটিকে বুঝতে পারবো যে কার বেশি আছে এবং কার কম রয়েছে? এটিকে বোঝার জন্য এই যে নিচে আমরা হর দেখতে পাচ্ছি, এই দুটি হরকে আমাদের একই সমান হর বানাতে হবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে এখানেও কিন্তু সেই সংখ্যাটি আমাদের বানাতে হবে। তাহলে কিন্তু আমরা উপরের সংখ্যা দুটিকে দেখে বুঝতে পারবো যে কার কম রয়েছে এবং কার বেশি রয়েছে। তাহলে এটিকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, তাই না? তাহলে দুটিকে যদি আমরা সমান হরে
প্রকাশ করি আমরা কীভাবে করে করতে পারি, এই দুটির যে লসাগু 6 এবং 8-এর যে লসাগু সেটিকে আমরা শুরুতে বের করব। তাহলে 6 এবং 8-এর লসাগু যদি আমরা বের করি, দেখো 6 এবং 8-এর লসাগু যদি বের করি, আমরা দেখব যে কোন সংখ্যা দ্বারা 6 এবং 8কে ভাগ করা যায়। আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3 দুগুণ 6 এবং 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4 দুগুণ 8। আমরা পাচ্ছি 3 এবং 4। এখন কিন্তু এমন আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 3 এবং 4 উভয়কেই ভাগ করা যায়। এই জন্য আমরা কী করব, এই 3টিকে এখন আমরা গুণ করে দেব। দেখো 2 এবং 3কে গুণ করলে হয় কত, 3 দুগুণ 6। এই 6-এর সাথে যদি 4কে আমরা গুণ করে দিই, তাহলে 6 এবং 4কে গুণ করলে হয়ে যায় 4 ছক 24। আমরা কিন্তু লসাগু পাচ্ছি কত, 24। তাহলে আমরা কি করব, যেহেতু লসাগু পাচ্ছি 24, এখন আমরা লিখব, নিচের লাইনে আমরা লিখব সমান সমান, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই দেখো এই যে 6-এর 11 আছে, এই 6-এর 11কে আমরা কি করব, যেহেতু আমরা 24 পাচ্ছি লসাগু, এই 24 দ্বারা নিচের 6কে ভাগ করব, উপরের 11কে গুণ করব। আমরা কিন্তু আগেও এই পদ্ধতিটি শিখেছি, তাই না? যেহেতু লসাগু পাচ্ছি 24 দ্বারা 6কে অর্থাৎ নিচের সংখ্যাকে আমরা ভাগ করব, উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে 24 দ্বারা 6কে ভাগ করলে কতবার ভাগ যায় আমরা জানি, 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 ছক 24, অর্থাৎ 4 বার ভাগ যায়। এই যে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে উপরের 11কে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কত পাবো, 11 এবং 4কে গুণ করলে হয় 4 11 44। আমরা উপরে পাবো 44 এবং নিচে পাবো কত, নিচে যেহেতু লসাগু পাচ্ছে 24, আমরা লিখে দেবো 24। এবং এবারে দেখো এটি হচ্ছে কারটা, এটি হচ্ছে আমরা গীতারটা পেয়েছি, যে গীতার জুস আছে কতটুকু, 24-এর 44 লিটার। এবং এখানে এবারে যদি আমরা মামুনেরটাকে একবারে একই রকমভাবে হিসেব করি, দেখো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যেহেতু এখানে নিচে দেখতে পাচ্ছি 8 দ্বারা প্রথমে 24কে ভাগ করব, আবার একই রকমভাবে এই যে উপরে 13 রয়েছে, 13কে কিন্তু আমরা গুণ করব। তাহলে 8 দ্বারা যদি 24কে ভাগ করে কতবার ভাগ যায়, আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 13 24, অর্থাৎ 3 বার ভাগ যায়। আমরা যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে 13কে আমরা গুণ করে দেবো। আমরা জানি 13কে 3 দ্বারা গুণ করলে হয় কত, 3 13 39। তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 39 এবং নিচে পাচ্ছি 24। দেখো এই 24 কিন্তু এখানেও আমরা লিখবো, এখানেও আমরা লিখবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখতে পারি সমহর বিশিষ্ট, আমরা লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই, আচ্ছা আমরা লিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। আচ্ছা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে কি পাই, আমরা পাই গীতার আছে হচ্ছে 24-এর 44 লিটার জুস এবং মামুনের আছে হচ্ছে 24-এর 39 লিটার। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে কার বেশি আছে এবং কার কম রয়েছে। আচ্ছা কার বেশি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওর যেহেতু 24-এর 44 লিটার এবং ওর রয়েছে 24-এর 39 লিটার, তাহলে ওর 44 বড় নাকি 39 বড়, যেহেতু 44 বড় তার মানে কিন্তু গীতার বেশি রয়েছে জুস, তাই না? এখন আমাদের বের করতে বলা হয়েছে কতটুকু বেশি রয়েছে, গীতার যেহেতু বেশি রয়েছে এখন আমরা বের করবো যে কতটুকু বেশি রয়েছে। তাহলে আমরা এখানে লিখব যেহেতু, আমরা এখানে কি লিখবো, আমরা লিখব যেহেতু গীতার জুস বেশি রয়েছে, আছে, আমরা লিখব যেহেতু গীতার জুস বেশি আছে, অতএব আমরা লিখতে পারি অতএব বেশি রয়েছে হচ্ছে কত, আমরা লিখতে পারি অতএব বেশি রয়েছে কত লিটার বেশি রয়েছে। আমরা যদি এবারে এটিকে বের করি, দেখো অতএব বেশি আছে, আমরা এখানে যেহেতু লিখব না, আমরা এখানে সুতরাং লিখতে পারি, সুতরাং, ঠিক আছে, আমরা লিখতে পারি সুতরাং গীতার জুস বেশি রয়েছে, অতএব বেশি আছে হচ্ছে কতটুকু। আমরা এবারে এই 24-এর 44 থেকে যদি 24-এর 39কে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে তার কতটুকু জুস বেশি রয়েছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা 24-এর 44 লিটার যেহেতু রয়েছে গীতার, এই 24-এর 44 থেকে আমরা বিয়োগ করে দেবো কাকে, 24-এর 39কে কিন্তু আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে? আমরা শেষে লিখে দেব লিটার। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে আমাদের যেহেতু এখানে লসাগু রয়েছে 24, আমরা কিন্তু আগেও কিন্তু লসাগু 24 বের করেছিলাম, তাই না? যার কারণে আমরা কিন্তু এখানেও লসাগু লিখে দেব 24। এবারে ঠিক
আগের অঙ্কের মতোই দেখো, এই 24 দ্বারা 24কে ভাগ করলে কিন্তু আমরা একবার ভাগ করতে পারবো, তাই না? তাহলে 24 একে 24 হয়, এই 24-এর সাথে উপরের 44কে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 44 একে 44, আমরা এখানে লিখে দেবো 44। যেহেতু মাঝখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। এবারে এখানে যেহেতু উপরে আমরা পাচ্ছি 39, দেখো এই প্রথমে যদি 24কে 24 দ্বারা আমরা ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 24 একে 24, অর্থাৎ আমরা পাই 1। এখন এই 1-এর সঙ্গে যদি 39কে গুণ করে দিই তাহলে হয় 39 একে 39। আচ্ছা, শেষে লিটার রয়েছে, আমরা লিটার লিখে দিলাম। এবারে দেখো আমি একটু পাশে তোমাদেরকে করে দেখাচ্ছি, আমার যেহেতু নিচে জায়গা নেই আমি পাশে করে দেখাচ্ছি। এখন আমাদের বলা হয়েছে কি, নিচে যেহেতু 24 রয়েছে আমরা 24কে 24-এর জায়গাতেই রেখে দিলাম। এবার উপরে বলা হয়েছে 44 বিয়োগ 44 বিয়োগ 39, 44 থেকে যদি আমরা 39কে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের থেকে যায় 5। আমরা পাচ্ছি 24-এর 5 লিটার। এটি হচ্ছে কি, এটি দ্বারা আমরা বুঝতে পারছি গীতার যেহেতু জুস বেশি ছিল, অর্থাৎ গীতার জুস বেশি রয়েছে কতটুকু? 24-এর 5 লিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা উত্তরে কি লিখব? আমরা উত্তরে লিখব গীতার জুস বেশি আছে এবং 24-এর 5 লিটার জুস গীতার বেশি রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এক লাইনেও কিন্তু লিখতে পারি। আমরা এক লাইনে লিখতে পারি হচ্ছে গীতার জুস বেশি রয়েছে 24-এর 5 লিটার। আশা করি তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।